কয়টা প্রেম করেছো? প্রেম প্রচুর। এত হিরোইন ফেস করেছি, এত কাজ করেছি, আমার বাপের জন্ম এত নোংরামি দেখিনি যে নোংরামি এখন ফেস করতে হয়। মুম্বাইতে শাকিব খান যখন শুটিং করছিলেন তখন মহেশ ভাট শাকিব খানকে দেখেই চিনে ফেলেছেন এবং গ্রিটিংস করেছেন। তো এটা জানার পরে তোমার কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, প্রাউড লেগেছে। পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের এই অবসরে আমরা সব সময় অপেক্ষায় থাকি প্রিয় তারকাদের সাথে মজার মজার কিছু আড্ডার অনুষ্ঠান উপভোগ করার। আপনারাও নিশ্চয়ই সেই অপেক্ষাতেই ছিলেন। আর তাই আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত তারার ঈদে। এবং আজ ডেফিনেটলি আপনাদের খুব পছন্দের একজন তারকাকে নিয়ে আমি হাজির হয়ে গেছি, যার সাথে আড্ডায় পুরোটা আয়োজন আমরা মাতিয়ে রাখবো আপনাদেরকে। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছেন ঢালিউড কুইন, আমাদের প্রিয় মুখ অপু বিশ্বাস। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। অ্যান্ড ডেফিনেটলি বলতে হয় যে ঈদের যে একটা আনন্দ, সেই গ্লোটা কিন্তু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ঈদ কেমন কাটছে? বরাবর মতোই ভালো কাটছে। সব থেকে যেটা খুব বেশি ভালো কাটছে সেটি হচ্ছে যে ঢাকা শহর অনেক ফাঁকা হয়ে যায়, আমরা একটু ঘুরতে পারি, মজা করতে পারি। খুব চটজলদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে হ্যাঁ, যাওয়া যায়, এটা তাই না? অনেক বেশি ভালো লাগে এবং মনে হয় যে একটা ফাঁকা ঢাকা দেখার যদি ইচ্ছে থাকে ঈদের দিন ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে ঢাকার যে মানে ঈদের সময়কার একটা সৌন্দর্য আছে, যে ঢাকাটা অনেক কোয়াইট এন্ড কাম হয়ে যায়। ইভেন তুমি দেখবে তখন পাখিও বেশি বেশি দেখা যায়, তাই না? যে যানজট নেই, কোলাহল এড়িয়ে পাখির ডাকটা আমরা খুব শুনতে পাই। একদম। এই ঢাকাটাকে উপভোগ করার শুরুটা তোমার কত সাল থেকে হয়েছে? 2007 থেকে। একদম কন্টিনিউয়াসলি, তার মানে না, অনেক কন্টিনিউ না, এর মাঝে ধরো কিছু ঈদ গেছে আমি সিনেমা শুটিং এ দেশের বাইরে ছিলাম, কিছু ঈদ গেছে হয়তোবা কোনো কারণে বগুড়াও চলে গেছি। মানে ঢাকা থাকা একদম একেবারে স্টার্ট হয়েছে 2007 থেকে। হ্যাঁ, সেটাই, মানে বেশিরভাগ সময়টাতেই আসলে ঢাকার হয়তো দেখা গেছে দুদিন পরেই ফিরে এসেছে, সো ঢাকার সেই সৌন্দর্যটা তো দেখা হয়েই গেছে। যেহেতু ঈদের সময়, ঈদ মানে তো আমরা অনেক ধরনের মিষ্টি, অনেক ধরনের স্পেশাল খাবার, অনেক কিছু খাই। তোমার বাসায় ঈদের স্পেশাল খাবার কোনটি হয়? দেখো, আমি খুব একটা সুইট খেতে পছন্দ করি না, বাট চকলেট অনেক পছন্দ করি। তো তার মাঝে যেটা বেশি ভালো লাগে, পায়েসটা আমার ভালো লাগে। তো পায়েসটা রান্না করা হয়, আর লাচ্ছা সেমাই বিভিন্ন ভ্যারিয়েন্টে করা হয়, ঝুরা করা হয়, করা হয়। তবে একজন মানুষের হাতে লাচ্ছা আমার ভীষণ ভালো লাগে, যেটা লাচ্ছা না, এটা সেমাই বলবো, যেটা ওই যে তোমার শুকনা সেমাই করা হয়, ভুনা সেমাই বলে হ্যাঁ, যেটাকে। যেটা আসলে আমার ছেলের দাদি অনেক ভালো রান্না করে, যেটা আমার অনেক ভালো লাগে। ওয়াও! হ্যাঁ, মানে নারকেল দেয়া হয়? হ্যাঁ, নারকেল, কিশমিশ, বাদাম যা আছে, বাট উনার হাতের না কেমন যেন খুব স্পেশাল হয়, এটা আমার অনেক ভালো লাগে। এই জন্যই, কারণ স্পেশাল আই থিঙ্ক সন্তানদের জন্য যখন মায়েরা রান্না করে তখন সেই রান্নাটা আসলে স্পেশাল হয়। জয় কোন খাবারটা খেতে পছন্দ করে, তোমার হাতের ওর দাদির হাতের? দুজনের হাতেরই পছন্দ করে, কিন্তু স্পেসিফিক চিকেন অনেক পছন্দ করে। তো চিকেন প্রিপারেশন যে কোনো খাবারের ওর ভালো লাগে, তবে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি প্রেফার করে। এটা তো জয় নিজেও বলে যে আমি মাম্মির হাতে চিকেন বিরিয়ানি পছন্দ করি। ঈদে জয়ের জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছে নিজের হাতে? হ্যাঁ, মাস্ট। এটা ঈদে স্পেশাল যেটা একটু অ্যাড করেছি সেটা হয়তো বা তোমার একটু মশলা বা একটু দুধ বেশি দিয়েছি, আর নর্মালি তো প্রায় দিনই চিকেন বিরিয়ানি রান্না করে দিতে হয় ওকে। মানে এটা ও অ্যাকচুয়ালি হ্যাঁ, ওর তবে ওর যেটা এভরিডে ওর চিকেন বিরিয়ানিতে আমি ধরো একটু কাঁচা পেঁপে অ্যাড করে দিই, একটু সেদ্ধ করে কাঁচা পেঁপে ওর সাথে অ্যাড করে দিই, তাহলে ওর খেতে ভালো হয়। মানে আমি গ্রেভিটা না দিয়ে আমি কাঁচা পেঁপেটা দিয়ে ওকে একটু মাখিয়ে খাওয়ানো হয়। সো একই সাথে ভেজিটেবলটাও খাওয়া হলো। হ্যাঁ। ঈদের কেনাকাটা কেমন ছিল? আমার না সকলের জন্য? সকলের জন্য, তোমার নিজের জন্য? আহ আমি আসলে ঈদের কেনাকাটা খুব একটা করি না। আমার কাছে কি কেনাকাটা করব? ড্রেস কিনতে হবে, শাড়ি বা শুজ, কিছু তো এগুলো নিতে হবে, তাই না? এগুলো আসলে হয় কি, কাজের কারণে অনেক গিফট পাই, সেগুলোই থেকে যায়, ওগুলোই পরা হয়, যার জন্য আর আমার থেকে কেনা হয় না। তবে আমি টুকটাক কিছু গোল্ড কেনার ট্রাই করি, যেটা মনে হয় যে ঈদ কেন্দ্রিক হয়ে যায় আমার, এবং এটা
আমি পছন্দ করি এই কারণে যে আমার এই ঈদে মানে কোন বছরে আমি কিনেছি ওইটা আসলে মনে রাখার জন্য। আবার ইনভেস্টটাও কিন্তু একটা গুড ইনভেস্টমেন্ট, তাই হ্যাঁ, ইনভেস্ট বলতে পারো। বিকজ সাধারণত আমরা অনেক ড্রেস অনেক কাপড় কেনার পরে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি একবার দুবার পরবার পরে কিন্তু আর রিপিট করার সুযোগ আমাদের থাকে না, Exactly. স্পেশালি তোমাদের জন্য তো এটা আরো বেশি টাফ। সো ইয়েস, গোল্ড ইজ আ গুড ইনভেস্টমেন্ট। জয়ের জন্য কেনাকাটা এবং জয়ের দাদু বাড়ির জন্য কেনাকাটা কি কি করেছো? হ্যাঁ, ওনাদের জন্য কেনাকাটা একদম শুরুতেই করে ফেলেছি। কারণ শুরুর দিকে হয় কি ফার্স্ট কালেকশন গুলো থাকে, ভিড়টা কম থাকে, তখনই কেনাকাটা হয়েছে। এইবার আসলে একটু জামদানি শাড়ির মধ্যে গিয়েছিলাম। আচ্ছা, একটু সামার মনে হয়েছে যে একদম তো আমরা সামারের দিকে চলে যাচ্ছি। তো জামদানিটা আমার কাছে মনে হয় যে খুব কমফোর্টেবল একটা ওয়্যার ওনাদের জন্য। আমার তো ভীষণ ভালো লাগে। তো ওই জন্য একটু ট্রেডিশনাল কেনাকাটা করেছি, ফ্যান্সি কিছু না। হ্যাঁ, আর সামারটাকে মাথায় রাখলে আসলে আমাদের সবার আগে যেটা মাথায় আসে যে কোনটা পরে আমি এবং যাকে আমি গিফট করছি সে যেন কমফোর্ট জোনে থাকে, তাই না? এক্স্যাক্টলি। আর নিজের মানুষ তো আমি জানি সে কি কোনটা বেশি কমফোর্ট ফিল করবে। ওভাবেই কেনা হয়েছে। আড়ং থেকে কিনেছো? আমি ব্র্যান্ডিং করব না, তবে অবশ্যই কিনেছি। হ্যাঁ, বাট ওটা তোমার শাশুড়ি তোমার শ্বশুর বাড়ির সবার খুব পছন্দের একটা হ্যাঁ, জায়গা, হ্যাঁ, আমি হ্যাঁ, যতটুকু জানি। একদম, একদম। এই কারণেই এবং জিজ্ঞাসা করা। আমারও ভালো লাগে। শুধুমাত্র যে ওখানকার ড্রেস ভালো লাগে তা কিন্তু না। ওখানকার টুকটাক গোল্ডের জিনিসও খুব ভালো লাগে রাইট, দেখবা। একদম বাঙালি হ্যাঁ, ট্র্যাডিশনাল কিছু, ট্র্যাডিশনাল। যেটা আমারও হয়। তারপরে মানে ধরো গেলে ওইখান থেকে আমি ডিনার সেটও নেওয়া হয়। আমার খুব ভালো লাগে। খুবই ভালো আর লাগে। টেবিলে যখন সাজানো যায় তখন একটা অন্যরকম একটা ফিল হয় যে না ওয়াও সুন্দর লাগছে। হ্যাঁ, ডিফারেন্ট একটা কিছু। হুম। জয়কে নিয়ে ঈদের দিনটার পুরো দিনের যদি আমরা একটা রিভিউ চাই যে কেমন ছিল, সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি কি করলে? আমি অনেক ভোরে উঠে গেছি। উঠে আসলে সমস্ত রান্না করেছি। স্পেশালি এবার ঈদের চটপটিটা একটু করা হয়েছে। ওয়াও। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগে খেতে। হুম। ওইদিন কোনো ডায়েট কিছু নয়। আমি একটু চটপটিটা একটু ঘুরি আর খাই, ঘুরি আর খাই। চটপটিটা খেলে কিন্তু খুব একটু বেশি ডায়েটের ক্ষতিও না তারপর হয় না একটু actually। মানে ভারী লাগে। বাট একটু ঈদের দিনে মনে হয় যে carbohydrate। না ঠিক আছে, এটা আমাকে খেতে হবে। এইরকম চিন্তা করে খাওয়া হয়। আর সে নামাজে গিয়েছিল। নামাজে গিয়েছিল। নামাজ থেকে এসেই তার ক্ষুধা লেগেছে। আমি তাকে একটু বিরিয়ানি খাইয়ে দিই বরাবরের মতো যেটা হয়। আসলে এইভাবেই ঈদ কাটানো হয়েছে এবং ওর কাজিনরা যারা আছে তাদের সাথে দেখা হয়েছে। এবার একটা মানি ব্যাগ রেখেছে সালামির জন্য। সালামি কত দিয়েছো? আরে ওকে দিলেই হয়। ওর খালি কালারিং টাকা হলেই হয়ে যায়। সেটা রেড আচ্ছা। কালার, গ্রিন কালার যেটা টাকা চেনার দরকার অ্যামাউন্টটা তো নাই। অ্যাকচুয়ালি না ওটা বোঝে কিন্তু ওইভাবে নোটিস করে না। বাট ও কালারটা পছন্দ করে। আসলে এই সময়কার ঈদটা হচ্ছে আমাকে কেউ সালামি দিচ্ছে, এটাই আনন্দ। আবার একটা মানি ব্যাগ দিয়েছো বললে, সো এটা তো ওর জন্য আরো একটা বাড়তি আনন্দ, যার মধ্যে একদম। বড় হয়ে গেছি। আহ, বর্তমান সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার একটা ম্যাসিভ চেঞ্জ তুমি নিয়ে আসছো। সেটা তোমার লুকসে বলো, তোমার ড্রেস আপ, তোমার প্রত্যেকটা রিলস অ্যান্ড ভিডিওস নতুনত্ব দিয়ে, মানে একটাকে রেখে আরেকটা ছাপিয়ে যাচ্ছে। হঠাৎ করে মানে ট্রেন্ডের বাইরে, মানে তোমার যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডের বাইরে গিয়ে নতুন কিছু করার ইচ্ছে কেন জাগলো? একজন আর্টিস্টের দায়িত্ববোধের জায়গাটাই তো এটা যে আমাকে চেঞ্জ করে করে করতে হবে এবং আমাকে দেখতে যেন অন্যরকম মনে হয়। অনেক সময় ধরো এই প্রশ্ন তোমরা করে থাকো যে এত ব্যস্ততার মাঝে সবকিছু কি করে মেইনটেইন করো। এইটাও একটা পার্ট অফ যে আমি আসলেই বা আমরা যারা, তুমি একজন কি বলে ওয়ার্কিং উইম্যান, ডেফিনেটলি তোমার ফ্যামিলি তোমার ছেলে সবকিছু মিলে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে চেঞ্জেস ব্যাপারটা মানুষ যে আসলেই পারে এই বিষয়টা যেন মানুষের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা হয় যে না উপবিশ্বাস তো পেরেছে। আমি তো প্রচুর মোটা ছিলাম। আমি যখন টিভিতে এসেছি আমার প্রায় 80+ ওয়েট ছিল। সো আমি প্রচুর ছিলাম আর আমার সি সেকশন হওয়ার কারণে আমি কোনোভাবে ওটাকে কাভার করতে পারছিলাম না। বাট তোমাদের সকলের দোয়ায় এবং থ্যাঙ্কস মাই হেটার্স, আই এম রিয়েলি হ্যাপি হেটার্সদের প্রতি যে তারা এত বেশি প্রুভ করেছে, এত বেশি ভুল হয়েছে। হেটার্সরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে ভাবে যে হয়তোবা ওই মানুষটাকে আমরা ছোট করছি, না আমাকে ইন্সপায়ার করছে। আজকে তাদের জন্য আমার এই পরিবর্তনটা এবং এখনো মাঝে মাঝে যে জিনিসগুলো ওরা নোটিস করে দেয় আমি সঙ্গে সঙ্গে ওটা ঠিক করে ফেলি। তা আমার লাইফে আমি প্রচুর হেটার্স চাই। সো আমি হেটার্সদেরকে অনেক পছন্দ করি। হেটার্স তো ইটস কাইন্ড অফ ব্লেসিং।
তোমার মধ্যে 100%। জেদ, কয়জন ডেডিকেশন, মানুষের গোল ভাগ্যে হয় যে হেটার্স আছে, কারণ তুমি তোমার ভুলটা ধরতে পারবে না। তো তোমার ভুলটা যখন আমি ধরিয়ে দিব যে শান্তা এইভাবে তাকিও না, ওইভাবে তাকাও, সো তুমি কিন্তু তখন আমার নিজে থেকেও দিবে যে আসলে এই তাকানোটা ভুল ছিল, অপু যেটা বলেছে সেটা, মানে আমি হেড করে বললাম, তুমি কিন্তু কারেকশন করলা। সো আমি মানে প্রোগ্রামের মাধ্যমে হেটার্সদেরকে ভেরি কংগ্রাচুলেশন জানাই যে আমি সো লাকি তাদের মতো এত সুন্দর হেটার্স পেয়েছি। এরকম যদি হয় যে কেউ হেটার্স পেয়েও এতটা হ্যাপি থাকে, তাহলে তো হেটার্সই অনেক ভালো, তাই না? এক্স্যাক্টলি, তুমি আমার চেঞ্জেস দেখে বুঝতে পারছো। ডেফিনেটলি। আরো কথা হবে অপু, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদ। চলছে আড্ডা, আবারও ফিরবো এই তারার ঈদের আড্ডায়। তার আগে ছোট্ট বিরতি, সাথেই থাকুন বাংলা টিভির। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের ঈদ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আড্ডায় প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে। অপুর ছোটবেলার ঈদ নিয়ে তো অনেক গল্প শুনেছি, বাট বিশেষ কোনো ঈদের গল্প কি রয়েছে যে এই ঈদটা খুব স্পেশাল ছিল এই একটা রিজনে? বলতেই পারো আমার বিয়ের ফার্স্ট ঈদ, অনেক এক্সপিরিয়েন্স। খিচুড়ি গল্প তো অলরেডি সবাই জানে যে একদমই সেদ্ধ খিচুড়ি ছিল না, কাঁচা খিচুড়ি ছিল। পাশাপাশি নতুন মানুষদের সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স, কি করব একটা ভয় ভীতি কাজ করা, আবার মাঝে মাঝে অন্যরকম ভালো লাগা কাজ করছে। ফ্যামিলি মেম্বার্সদের সাথে মিট হওয়া, ঈদের দিন কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আমি ওইরকম কাউকে চিনিও না, আবার পরিচিতি হচ্ছে একটা নতুন পরিচয়ে। তো ঈদ বলতে গেলে আসলে ওই ঈদটা আমার কাছে অনেক ভেরি স্পেশাল ছিল, যেটা মনে রাখার মতো। আসলে একদম মানে আমি কাউকে চিনছি না, বাট আমাকে একটা নতুন পরিচয় হতে হচ্ছে যে আমি কে, আমার এখানে পরিচয়টা কি, বা তারা আমার সম্পর্কে কি নতুন হচ্ছে। একটা পরিবারের সাথে আসলে মিশে সো যাওয়া। এই ঈদটা আমার কাছে অনেক ভেরি স্পেশাল। আর একটা ঈদ আমি ফার্স্ট পেয়েছি যখন আব্রাম আমার কোলে। ডেফিনেটলি ওটা সেকেন্ড স্পেশাল। এক্স্যাক্টলি। আচ্ছা, আরো একটা স্পেশাল তোমার জন্য রয়েছে, সেটা হচ্ছে এবারের ঈদটা মানে ঈদের শুরুটাই হয়েছে এমন একটা মাসের শুরুর দিকে, যে মাসটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল। মার্চ? নো, দিস ইজ এপ্রিল, ইউ নো। মানে মার্চে তো আচ্ছা, আমাদের ঈদ হ্যাঁ, হয়ে গেল, এপ্রিল। এপ্রিল তোমার লাইফের খুব স্পেশাল একটা মান্থ। হ্যাঁ, 18 এপ্রিল। হ্যাঁ, 18 এপ্রিল। সো 18 এপ্রিল আসার আগে সেই আগের স্মৃতিগুলো, আগের সময়গুলো, ওই সময় 18 এপ্রিল তোমার লাইফে আসবার আগে যে এক্সাইটমেন্টটা ছিল, যে প্ল্যানিং গুলো ছিল, কি করব না করব, কেনাকাটা করব, আমাদের ওইরকম কখনো হয়নি। যেটা মানে হতো বিয়ে যে করার আগে কি ওই রকম ভাবে প্ল্যান না করে আসলে হঠাৎ করে সবকিছু বিয়েটা তো করেছিলে? অলরেডি অনেকেই জানে কিভাবে করা হয়েছে, লুকিয়ে করা। ওর বাসাতেই করানো হয়েছে। ওর লুকানোর প্ল্যানটা কি করে হচ্ছিল? লুকানোর প্ল্যানটা আসলে আমার একটা সিনেমা শুটিং ছিল, সেখান থেকে আমরা সে অফ করে এসেছে, আমি বাসাতেই ছিলাম। আমি মিরপুরে থাকতাম, শাহ আলী মাজারের ওইখানে তোমার একটা রাস্তা আছে না, মাজার রোডের ওই রাস্তাটা, ওইখানে তার গাড়িতে বসে আমাদের দুজনের কথা আদান প্রদান হলো এবং একটা ডেট ফিক্সড করা হলো। ডেটটা এভাবে ফিক্সড করা হলো যে ওই দিনকে হচ্ছে ওর ফুফাতো ভাইয়ের মেয়ের বার্থডে। হ্যাঁ, ওর ফুফাতো ভাইয়ের মেয়ের বার্থডে। সো ওই বার্থডের দিনে আমার শ্বশুর শাশুড়িরা ওইখানে দাওয়াত খেতে যাবে। সো তার মানে বাসাটা ফাঁকা হয়ে গেল। তো ওর যে চাচাতো ভাই আর আমার যে উকিল বাবা, এবং সেম ডেটে আমার বোনও তখন বাংলাদেশে থাকবে, এই চিন্তা করেই আসলে ওই ডেটটা ফিক্সড করা। 18 এপ্রিল 2008 শুক্রবার ছিল। সো ওই দিন আসলে করা হয়। খুব স্পেশাল একটা ডে। মানে তোমার যে বোন কলকাতায় থাকে, রাইট? হ্যাঁ, মানে কলকাতা না, শিলিগুড়ি থাকে। শিলিগুড়িতে। হ্যাঁ, এই সবকিছু মিক্স এন্ড ম্যাচের মধ্য দিয়েই আসলে ওই দিনটা ফিক্সড করা হয়েছিল। ওকে, সো 18 এপ্রিল নিয়ে যারা ভাবছেন তাদেরকে একটু জানিয়ে রাখি, অপুর অ্যানিভার্সারি ডেট। সো দ্যাটস ওয়াই এপ্রিল এত বেশি স্পেশাল। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আসলে তো আমরা অনেক গল্প দেখি, অনেক কিছু শুনতে পাই। মোস্ট রিসেন্টলি আমি বোধহয় একটা ভিডিও দেখছিলাম যেখানে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই জানতে পারলাম যে জয় এবং বীর দুজনের মধ্যে একটা নাকি খুব ভালো বন্ডিং আছে, খুনসুটি আছে দেখা হলে। ইজ ইট ট্রু অর অনলি রিউমার?
সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি কন্টেন্ট হয়, আমিও মাঝে মাঝে দেখি এই কন্টেন্ট গুলো। আসলে কিছু জিনিস হচ্ছে জাস্ট মানে ক্রিঞ্জ কন্টেন্ট, যে মানুষের কাছে পৌঁছানোর জন্য। সত্যতা আসলে যারা এটা করে তারাই ভালো বলতে পারবে। কন্টেন্ট মেবি এরকম ছিল যে যে কোনো একটা প্রোগ্রামে তুমি নিজেই বলছো, পরবর্তীতে সেটা আবার কন্টেন্ট ক্রিয়েটাররা কাট করে অ্যাকচুয়ালি হ্যাঁ, বিভিন্ন এটা আসলে জায়গায় মানে বিভিন্ন ভাবে এডিটিং এর মাধ্যমে অনেক কিছু হয়। এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এখন সুপার লেভেলের একটা এডিট জানে, সেই এডিটের মাধ্যমে হয়তো বা হতে পারে, বাট আমি কখনো দেখিনি এরকম নিউজ। আচ্ছা, নেক্সট যখনই স্ক্রল করে আমি পাবো ডেফিনেটলি তোমাকে পাঠিয়ে দিব। শেয়ার করো প্লিজ। এই ধরনের ঘটনা কি কখনো ঘটেছে যে দুই ভাই একসাথে আছে? হ্যাঁ, ঘটেছে। বাট ওইটা নিশ্চয়ই তোমরা চাও যে সোশ্যাল মিডিয়া থেকে একটু বাইরে থাকুক, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো দেখা যায় খুব মুখরোচক গল্প তৈরি করতে পছন্দ করে, অনেক কিছু। এবং আমি যতটুকু দেখি তুমি জয়কেও চেষ্টা করো যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া এন্ড বিভিন্ন মানে লোকারণ্য জায়গা থেকে একটু দূরে রাখতে, একটু দূরে রাখার চেষ্টা করি। বেটার। মানে ওরা তো মানে অনেক ছোট, জয় এখনো পর্যন্ত মাত্র 8 ক্লাস, রাইট? সো এই সময়টাতে আসলে ওরা অনেক কিছু না দেখাটাই বেটার, স্পেশালি আমাদের যে গ্যাদারিং গুলো আছে সেটা। আচ্ছা, দেখো আগে যেটা হয়েছিল একটা হেলদি কম্পিটিশন ছিল ইন্ডাস্ট্রিতে ধরো যে মানুষগুলো এখন আমাদের কাছে একদম স্মৃতির মণিকঠায় আটকে আছে। আমি একটু সিনেমা কেন্দ্রিকই কথা বলি। তোমার ধরো শাবনূর আপু, মৌসুমী আপু, পূর্ণিমা আপু, পপি আপু, এই চারজন মানুষের মানে একদম বলতে গেলে একদম টপ অফ দ্য ওয়ান কাজ করেছে। তারপরে ধরো আমি কাজ করেছি, আমার সাথে তখন আমার ওই সময় সারা ছিল, রেসি ছিল, আরো অনেকেই কাজ করেছে। সামটাইম পূর্ণিমা আপু আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তার পরবর্তীতে ধরো মাহি এসেছে, পরি এসেছে। কিন্তু তারপরে যখন কেউ একজন কাজ করতে স্টার্ট করলো তখনই না নোংরামি স্টার্ট হয়ে গেল, একদম নোংরামি। মানে লাইক এরকম যে কাজের ব্যাখ্যা বা কাজের ফোকাস থেকে না ব্যক্তি জায়গাগুলো প্রেজেন্ট হওয়া শুরু হয়ে গেল। কারণ কি, দেখো মানুষের জীবনে যে কোনো কিছুই ভালো হতে পারে, মন্দ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যখন ধরো জিনিসগুলোকে অনেক বেশি মানে নেগেটিভিটি, এই মানে মানে চুলাচুলির একটা ব্যাপার, এটা না খুবই লেম দেখায়। এটা আসলে একজন আর্টিস্ট হিসেবে হওয়া উচিত নয়। দেখো মানুষের মধ্যেই চেঞ্জেস আছে, এবার মানুষই ভুল করে, সেটা আমরা চিরসত্য কথা। কিন্তু যখন আমি বুঝতেই পারবো যে আমি একজন সেলিব্রিটি, আমাকে স্ক্রিনে আসতে হয়, তোমাকে ন্যূনতম সত্য কথাটুকু কিন্তু স্ক্রিনে বলতে হয়। কারণ আমরা যত কিছুই করি না কারণ অভিনয়, অ্যাক্টিং যতটাই আমরা সাজিয়ে স্ক্রিনে প্রেজেন্ট করি, কিন্তু কিছু এই প্রোগ্রাম গুলোর মধ্যে কিন্তু একদম বাস্তব সত্য কথাগুলো কিন্তু শেয়ার করতে হয়। তুমি কে আসলে প্রকাশ করতে এক্স্যাক্টলি হয়। যেমন হচ্ছে যে আমি যেমন আমার মা বোনদের সাথে, ফ্রেন্ডসদের সাথে যে সত্য গল্পটা করব, এই প্রোগ্রামগুলো কিন্তু সেই প্রোগ্রামই যেখানে আমি দর্শকদের সাথে সত্য কথাগুলো বলবো। কিন্তু আমি যদি চিবিয়ে ইনিয়ে বিনিয়ে তোমাকে মিথ্যে কথাগুলো বলি, তাতে করে হয় কি জানো, মানে ব্যক্তিত্ব নষ্ট হয়, ইন্ডাস্ট্রি তো একদমই জঘন্য হয়ে যায়। এবং তুমি খেয়াল করে দেখবে যে বিগত বছরগুলোতে না এত নোংরামি ইন্ডাস্ট্রিতে ছিল না, যেটা এখন ইদানিং হয়ে গেছে একটা টোটালি নোংরামি। মানে এখন এমন হয়ে গেছে যে তোমাকে নিয়ে আমি বাজে মন্তব্য থেকে শুরু করে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এবং পুরো ফ্যামিলির লোক শুধু তোমাকে ছোট করে কথা বলতেছে। মানে ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় চলে এসেছে, মানে একটা ছোট একটা জায়গা বিলং করার মতো, যে ঝগড়া ঝাঁটিয়ে আমি ক্যামেরার সামনে ইচ্ছা মতো বলে যাব, হোক সেটা তোমার টিভি পর্দা, হোক সেটা তোমার নিজস্ব ফেসবুক ওয়াল, কিন্তু করে যাব। এতে করে হয় কি, ব্যক্তিত্ব জায়গাটা ছোট হয়। কারণ এত কাজ করেছি, এত হিরোইনদেরকে ফেস করেছি, হ্যাঁ এত হিরোইন ফেস করেছি, এত কাজ করেছি, আমার বাপের জন্মে এত নোংরামি দেখিনি যে নোংরামি এখন ফেস করতে হয়। চলো একটু টপিক চেঞ্জ করি, যেহেতু আমরা স্পেশাল মান্থে আছি এন্ড ঈদের আয়োজন, পহেলা বৈশাখ, অ্যানিভার্সারি, সবকিছুর একটা মানে নাইস কম্বিনেশন। কিং খানের কাছ থেকে কোনো স্পেশাল গিফট কি ছিল? অনেক তো পার্সোনাল কথা শেয়ার করেছি, কিছু কথা আমার মধ্যেই থাকো। না হয় না যে না ঠিক আছে, আমি শপিং করেছি, এটা আমি স্ক্রিনে বলে দিব, 10 জন জানবে, তখন আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে। আমি সেই সুযোগটা আর করতে দিতে চাচ্ছি না। তুমি যখন ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, হ্যাঁ ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, মানে বাজেট বাড়বে কিনা সেটা আমি শিওর না, বাট তখন হবে কি কন্টেন্ট বাড়বে। আমি তোমাকে পার্সোনালি বলে দিব। ঠিক আছে, পার্সোনাল থাকলো। জয়ের জন্য কোনো স্পেশাল গিফট ছিল?
বাবার পক্ষ থেকে? দেখো স্পেশালের কিছু নেই, আমার হুম। কাছে মনে হয় যেহেতু ঈদ একটা আনন্দের জায়গা, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ঘিরেই ঈদের আয়োজনটা তৈরি করে। একদম তো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা একদম। করে। সো এটা ব্যতিক্রম আমরা কেউই না, কারণ বেলা শেষে আমি সাকিব আমরা বাবা মা, বেলা শেষে হুম। ওই বাচ্চার জায়গাটা একটা থেকেই যায়, যত হুম। স্ক্রিনে আমরা যাই প্লে করুক না কেন বা তাকে যে সুন্দর সুন্দর জায়গা থেকেই দেখুক না কেন, বাট এন্ড অফ দ্য টাইম কিন্তু সেই সন্তান কিন্তু তার বাবাকেই দেখে। সো ওই জায়গা থেকে এটা আসলে একদমই বাবা ছেলে এবং প্যারেন্টসদের কাছ থেকে সন্তানরা বিভিন্ন প্রাপ্তি প্রাপ্তি। থাকে। সবটাই তার জন্য। আম, আচ্ছা, খুব রিসেন্টলি আমরা আরেকটা ব্যাপার একটু দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে কাজী মারুফ। নিশ্চয়ই তুমি চিনো, কাজী হায়াতের হ্যাঁ। ছেলে এবং নায়ক। উম, আহ, বেশ মানে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে যে তোমার জন্য নাকি কাজী মারুফের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। হ্যাঁ, এটা তো অনেক আগে এবং আমি ক্লিয়ার করে তোমার দিয়েছি একটা এবং চুলের ভাবির মামলা সাথে ছিল কাজী মারুফের রাইসা ভাবির প্রতি। সাথে আমার এতটা ভালো সম্পর্ক, ভাবি আমাকে নিজেই ভাবি বলে ডাকেন। ফেসবুক হুম। ওয়ালে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপে আছো, রাইসা ভাবির সাথে আমার অন্য লেভেলের একটা সম্পর্ক। এটা হুম। আসলে মানে এটা তো এই প্রসঙ্গ তো এই বছর আসার কথাই না, এটা তো আজ থেকে 7 মানে বছর আচ্ছা, আগের কথা। এটা একটা মজার ব্যাপার, এটা কেন অ্যাকচুয়ালি আবার রিপিট না, হয়? এই প্রসঙ্গ নিয়ে আমি কথাই বলতে চাই না। উই আর ভেরি গুড মানে ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ, মানে রাইসা ভাবির সাথে আমার এত ক্লোজ, হুম। মানে মারুফ ভাইয়ের ওয়াইফ, মানে আমাদের ফেসবুকে কেউ কারোর ছবি দেখে যদি স্কিপ করা হয়, ফোন করে বলা হয় এই তুমি কমেন্ট সেকশনে করোনি কেন, ভাবি করছি করছি, এই লেভেলের একটা সম্পর্ক। সো Okay. ভেরি গুড অ্যান্ড পজিটিভ আমাদের সম্পর্ক, আর এত ফ্যামিলিয়ার যে বলার মতো না। ওকে, সো আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে? আমি ফার্স্টে শেয়ার করেছিলাম আমার, যেহেতু আমি সিনেমা চোখ থেকে দেখেছি, আমার একটা বড় একটা সিনেমার পেজ আছে অপু জয় ফিল্ম প্রোডাকশন, সেখান থেকে আমি ফার্স্টে শেয়ার দিয়েছি কোনো কথা না ভেবে। মানে এত ভালো এত লেগেছে? ভালো লেগেছে। নিউ লুক। মানে নিউ লুক এটা বলাটা মানে বোকামি হবে, বলবো যে প্রত্যেকবার নিউ লুক কি করে সম্ভব। ওকে, সো আড্ডায় ফিরবো অপু, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে অনেক মজার কথা, আবার অনেক সিরিয়াস ইস্যুস। এই আড্ডায় আমরা আসলে আবারও ফিরতে চাই, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। ফিরছি এখনই বাংলা টিভিতে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, রয়েছে আমার সাথে অপু বিশ্বাস, যার সাথে কথা হচ্ছে আমাদের ঈদের আড্ডা সহ আসলে আমি বলবো সাম্প্রতিক কালের সব বিষয় নিয়ে। বরবাদের কথা তো বলছিলাম, সিনেমার মানে বরবাদের যে সেন্সর এভরিথিং সবকিছু নিয়ে আমরা দেখলাম কাজী মারুফ লাইভেও এসেছিলেন। এটা কি তুমি জানো? হ্যাঁ, আমি দেখেছো? মানে রিজন কি, দেশের বাইরে থেকে হঠাৎ করে আলোচিত বিষয় নিয়ে কথা বলা কি নিজেকে আলোচনায় আনা নাকি সমালোচনা না, করার? আমি সাকিবের সাথে যতটুকু জানি, হুম হুম। ভাইয়ার মানে আমার তো ভাবির সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ, সাকিবের আরো ভালো ফ্রেন্ডশিপ তাদের ফুল ফ্যামিলির সাথে। হুম হুম। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে আলোচনায় কেন উনি আসছে, যে উনি নিজেই তো আলোচিত একজন মানুষ। কাজী মারুফকে বাংলাদেশের চেনে না এমন তো কোনো লোক নেই, রাইট। কাজী হায়াত আঙ্কেলকে চেনেন না এমন তো কোনো লোক নেই। এবং ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যদি বলা হয়, একমাত্র সেলিব্রিটি ডিরেক্টর যাকে ধরো বাই নেমে চেনে, বাই By ফেসে name, চেনে। by ম্যাক্সিমাম তো দেখবা যে ক্যামেরার পেছনে মানুষ খুব একটা চেনেনি না। ভেরি রিসেন্ট হয়তো বা সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ যে ধরো একটা ভাইরাল কন্টেন্ট নিয়েও কিন্তু তুমি চিনে যাচ্ছ। বাট তো সেই সময় থেকে সেই সে সময় একজন থেকে হায়াত আঙ্কেলকে চেনে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে মানে একদম পারিবারিক একটা সম্পর্ক। দ্যাটস ইট। ওকে, বরবাদে আমরা দেখলাম দুজন ভিনদেশি নায়িকা কাজ করছেন। এর আগের ছবিতেও আমরা দেখেছি ভিনদেশি নায়িকা রয়েছে। কি কারণে? আমাদের দেশে তো অনেক অনেক নায়িকা, তুমি রয়েছো, নতুনরা আরো অনেকেই রয়েছে, ইভেন নতুন অনেক নায়িকা গল্প তৈরিও ডিমান্ড করা করে। আমি যায়। যতটুকু আমার সিনেমা এক্সপেরিয়েন্স বলবো সেটা হচ্ছে গল্প ডিমান্ড করে। আচ্ছা, তোমার গল্প ডিমান্ডে কাকে যায় বা কোন হুম। ক্যারেক্টারটা এটাতে অনেক বেশি সুন্দরভাবে মানিয়ে যাবে। কারণ একটা সিনেমা কিন্তু তুমি যখন দেখতে বসবে তখন কিন্তু তোমাকে সেটা রিয়ালাইজ করতে হবে। এই যে শাকিব খান নিজেকে বারবার চেঞ্জ করছে, চেঞ্জটা মানেই হচ্ছে যে তাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করছে, বিভিন্ন ক্যারেক্টারে প্রেজেন্ট করছে। সো গল্পে যাকে ডিমান্ড করবে তাকেই নিবে। কেন, সে তো
মানে ইউএসএ থেকে নায়িকা নিউ কাজ করেছে, তো রাইট, এটা ডিমান্ড ছিল। তো ডিমান্ড ওয়াইজ তো প্রত্যেকটা গল্পকে আগে প্রেফার করতে হবে। ব্যাক টু ব্যাক আসলে এটা একটা না, রিজন। আমার কথা হচ্ছে এটা অনেকেই নেগেটিভ ভাবে চিন্তা করে, কিন্তু আমার কাছে হুম, মনে হুম, হয় যে তোমার যদি গল্পের ভিত্তিটাই ঠিক না থাকে তুমি সিনেমা কেন দেখবা? তো গল্পে যাকে ডিমান্ড করছে, যেটা ডিমান্ড করছে সেটাই করছে সে। আচ্ছা, ওকে। এত কথার মধ্যেও মজার একটা ব্যাপার হচ্ছে, আমি যে গল্পটা শুনলাম যে মুম্বাইতে শাকিব খান যখন শুটিং করছিলেন তখন মহেশ ভাট শাকিব খানকে দেখেই চিনে ফেলেছেন এবং গ্রিটিংস করেছেন। তো এটা জানার পরে তোমার কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, প্রাউড লেগেছে। নিজের কারণ মানুষের যখন অনেক ভালো কেউ কিছু বলে তখন ভালো লাগাটা কিরকম হতে পারে মানে ভাষায় বোঝানো যায় না। তবে যদি জানতে চাও বলবো যে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। শাকিব খানের প্রতি। আর কার থাকবে? ওকে। সো এবার একটু তোমার নিজের সম্পর্কে এক লাইনে অনেকগুলো প্রশ্ন করব, তুমি এক লাইনে অনেকগুলো উত্তর দেবে। তোমার প্রিয় জায়গা দেশের মধ্যে না বাহিরে, কোথায় ইচ্ছে মতো? যে কোনো মনে অবশ্যই এখন আমার যেটা আমার আসছে। জায়গা, আমার দেশের বাড়ি বগুড়া। কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি? সিনেমায় আরো ভালো কিছু গল্প যদি অভিনয় করতে পারতাম তাহলে ভালো লাগতো। কোন জিনিসটা লাইফ থেকে চেঞ্জ করে ফেলতে চাও? সত্যি হুম, আহ, মানে আমাকে হয় না যে কোনো কিছু বানাতে গেলে, কোনো কন্টেন্ট বানাতে গেলে আমি বা অপোজিট সাইডকে মিলিয়ে বলে, যদি কোনোভাবে অপশন থাকতো প্লিজ আমি মিলিয়ে মিলিয়ে কোনো কন্টেন্ট চাই না, আর মিলিয়ে মিলিয়ে কথা চাই না। কারণ আলোচনা সমালোচনা যাই করো নিজেকে নিয়ে আমাকে করুন, নিয়ে আমাকে হোক, নিয়ে মানে আমি করুন। সিঙ্গেল, আমাকে যেন না মিলিয়ে কেউ লেখে প্লিজ। কাশ এই স্বপ্নটা যদি পূরণ হতো। হ্যাঁ, মানে শাকিব খান ঠিক আছে, শাকিব খান, আমি আবরাম, দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কিছু তোমার যেন না পরিবার। মিলাই। তোমার সবচেয়ে বড় নেশা কি? আমার সবচেয়ে বড় নেশা আমার কাজ কাজ করতে হবে, নাহলে পাগল হয়ে যায়। কঠিন প্রশ্ন, জানি না উত্তর কি হবে, তারপরে যেহেতু লেখা আছে আমি করবই। কয়টা প্রেম করেছো? প্রেম প্রচুর, সিনেমার সাথে, কাজের সাথে, সন্তানের সাথে, আর অবশ্যই আমি প্রত্যেকটা কাজই অনেক বেশি প্রেম দিয়ে করি, ভালোবাসা দিয়ে করি, না হলে তো এটা সার্থকতা পাবো না। প্রশ্ন এক লাইনের, উত্তর অনেকগুলো লাইনের। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই ঠিক পিক করবেন। করবেন। তোমার যদি এমন কোনো পাওয়ার চলে আসে, লাইক তুমি সুপার হিরো হয়ে গেলে, ঠিক আছে, বাট সুপার হিরো হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে, যে এই স্পেশালিটিটা আমি চাই? কি বলবো? অদৃশ্য হয়ে যেতে চাও? না, অবশ্য চাও না? মানে আমার সুপার পাওয়ার হয়ে গেলে মানে তুমি একটা সুপার হিরো হয়ে গেলে, লাইক আগে আমরা অনেক দেখতাম না সুপার হিরো, আমাকে নিয়ে মানে হয় না যে আমার পরিবারকে নিয়ে গসিপ করুক, কোনোদিনও যেন ভুল করে আমার সাথে সবার মাথা থেকে অন্য টপিক গুলো সব বের করে আমাকে নিয়ে যেন মানে অন্য কাউকে না মিলিয়ে, মানে হয় না যে ধরো লাল হলো না সবুজ, সবুজ হলো না আমি আমার পরিবারকে নিয়ে ইচ্ছা মতো আপনারা গসিপ করেন, আমার পরিবারকে নিয়ে ইচ্ছা মতো করেন প্লিজ, আর অন্য কিছুর সাথে আমাকে মেলায়েন না, আমি আর একবারে যদি বলো পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম। আচ্ছা, এটা ভালো ছিল। পরকীয়া তার মধ্যে অনেকেই তোমার, এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। তাহলে তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানিশ হয়ে যাবে। চলো এবারে বলো ব্যক্তিগত জীবনের পূর্ণতা আর অপূর্ণতা। পূর্ণতা সুন্দর সন্তান, এটা অবশ্যই সংসার সন্তানের মধ্যে বলবো। অপূর্ণতা হচ্ছে আমার কিছুটা বুদ্ধির ভুলের কারণে হয়তো নিজের জীবনটাকে একটু অতিরিক্ত ভালো মানুষ বিশ্বাসের কারণে কিছুটা হয়তো বা ভুল করে ফেলেছি, যেটা অপূর্ণতা এখনো রয়ে গেছে। তোমার কাছে জীবন মানে কি? জীবন মানে তো যুদ্ধ। আচ্ছা, এটা ভালো ছিল। চিত্রনায়িকা না হলে পেশায় তুমি কি হতে? আমি নৃত্যশিল্পী ছিলাম, আমার নাচের টিচার হওয়ার ইচ্ছে ছিল। ভালো লাগতো কিন্তু, তাই না? এখনো নাচ করি, আমি তো বেসিক্যালি আমি ক্লাসিক্যাল ডান্স করেছি, ক্লাসিক্যাল ডান্স করি, সেটা আমার খুব ভালো লাগে। এটাতেই তখন তোমার, হ্যাঁ হ্যাঁ।
জীবনে প্রথম পাওয়া শ্বশুর বাড়ি থেকে সালামি কত ছিল মনে আছে? আমি না মানে সবাই বান্ডিল বান্ডিল দিয়েছিল, কিন্তু আমি ভয়ে গুনতেও পারিনি কি যে হয়েছে, বাট আমার মনে নাই। কিন্তু খরচ করার সময় কি মজা নিয়ে খরচ করেছে? তুই অনেক পেয়েছি। হ্যাঁ, সবাই দিয়েছে আমাকে। তবে প্রিয় আমার নায়ক? মনে আছে একজনের কথা, আমার শ্বশুর যেটা দিয়েছিল, যেটা আমি এখনো রেখে দিয়েছি, উনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। তখনকার সময় হ্যাঁ। 5,000 টাকা অনেক 100 টাকা। টাকার নোট, হুম, একদম হুম। অর্ধেক বান্ডিল আমাকে আর মনিকে দিয়েছিল, মানে আমার আচ্ছা। ননদকে। জীবনে প্রথম যে নায়ককে দেখে ভালো লেগেছিল যে ইস, এই নায়কটা এত সুন্দর। অবশ্যই শাহরুখ খান। প্রিয় নায়িকা যাকে দেখে ভালো মনে হয়েছিল যে আমিও তার মতো হতে চাই। অনেকগুলা। তার মধ্যে যদি একদম বলো, শাবনূর আপু তো ফার্স্ট, কাজল, আর ফেরিলিসেন সারা আলীকে অনেক ভালো লাগে। আচ্ছা, কতজনের কাছ থেকে শুনেছো আপু তোমাকে দেখতে সারা আলী খানের মতো লাগে, অথবা সারা আলীকে দেখতে তোমার মতো লাগে? এয়ারপোর্টে অনেকবার শুনেছি। প্রচুর, তাই না? হ্যাঁ। অ্যান্ড আই থিঙ্ক আফটার ইউর ট্রান্সফরমেশন আরো বেশি সিমিলার মনে হয়। জানি না, বাট এয়ারপোর্টে অনেক শুনি। আর আমি একদম নবিকাপ থাকি তো, সো ওইটার কারণে ওরা একটু বলে যে হ্যাঁ ওরকমই, ওরা না ওইভাবে চলে, এই করে এই করে, এরকম আর কি। ওকে, জীবনে তোমার দেখা সেরা সিনেমা? আমার দেখা আমার সিনেমা যে কোনোটা হতে পারে, ময়নামতি, পছন্দের ছিল। আর জীবন সংসার। জীবন সংসার, এটা অনেক সুন্দর একটা মুভি। স্বপ্নের চরিত্র যা এখনো করা হয়নি? আমাকে নিয়ে যদি কোনো হয় না যে মানে একটা নারী কেন্দ্রিক কোনো একটা গল্প যেখানে শিক্ষণীয় কিছু আছে। ওকে, সবচেয়ে প্রিয় খাবার? সবাই জানে। কাচ্চি বিরিয়ানি? না না, খিচুড়ি, ইলিশ মাছ ভাজি। খিচুড়িটা ও ভালো রান্না করে, আর ইলিশ মাছ তো মাই গড, আমার মনে আছে। আচ্ছা, বিরতিতে যাব, তার আগে একটা প্রশ্ন করতে চাই। কাকে অনুকরণ বা অনুসরণ করতে বেশি ভালো লাগে? ছোটবেলায় মাকে। তোমার মাকে? আমার মাকে। এখনো। এখনো? সুন্দর প্রশ্ন না হলেও সুন্দর উত্তর ছিল। কারণ আসলে অনুকরণ করার প্রয়োজন নেই, বাট অনুসরণ করে যদি ভালো কিছু শেখা যায়, আমার মা অনেক definitely সুন্দরী। আমাদের এটা আমার করা মা উচিত। আমার মানে অনেক অসম্ভব সুন্দরী একজন মানুষ, এবং এত স্মার্ট। সেই সময় আমার মা শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে পরতো, সাইডে খোপার মধ্যে ফুল দিয়ে রাখতো। আমার মা ভেরি স্মার্ট একজন মানুষ, মানে আমার কাছে মনে হয় যে নায়িকা মায়ের তো। চেয়ে বেশি সুন্দর আর কেউ নেই। তাহলে একটু বলো যে তুমি কেন এত সুন্দরী? আমি সুন্দর, আমি জানি না, তবে আমার ঠাকুমা, মানে আমার বাবার মা, যে আমার ঠাকুমা অনেক সুন্দরী ছিলেন। আমি ওনাকে দেখিনি, শুনেছি বাবার কাছে, ছবি যে দেখেছি। দাদুর মতো হয়েছো? হ্যাঁ। ওকে, তো অপু, আরো একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আরো একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরে আসছি বাংলা টিভিতে আমাদের ঈদ স্পেশাল আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। সাথে থাকুন আমাদের। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, বাংলা টিভির আমাদের ঈদ স্পেশাল এই আয়োজনে রয়েছে আমার সাথে ঢালিউড কুইন অপু বিশ্বাস। চলুন তার সাথে আমাদের আজকের আয়োজনের লাস্ট সেগমেন্টটি খুব আনন্দের সাথে কাটাই। তো চলে এলাম, যেহেতু লাস্ট সেগমেন্ট, আমরা একটু মজাই করতে চাই তোমার সাথে। এবার একটা খেলা খেলবো যেটার নাম হচ্ছে লিপ রিডিং। ওকে, আচ্ছা, তুমি এটা হেডফোন দেখতে নিশ্চয়ই কারেন্ট পাচ্ছ? হবে না? রাইট, হেডফোনটা তোমাকে পড়তে হবে। পড়েছো? কি একটা অত্যাচার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, না গান তো বাজে না। এখন হ্যাঁ, বাজে। ওকে, চলো তোমাকে লিপ রিড করতে হবে। ওকে, কাক কাকা করে, আবার বলি, কাকা কাক কেন কাকা করে? ঠাকুর ঘরে কি করে রে? কাকা কাক কেন কাকা করে? কা কা টাকা কাকা টাকা কা কা
কা কা চাকা। কাক গান বাজতেছে উই আম্মা। কাক কেন কা কা করে? দেখো ঝাটকা। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। জলে চুন তাজা। জলের চুন তাজা। তারপরেরটা তেলের চুল তাজা। লালু রেলে লেবু লাল চা বিক্রি করে। লালু ঠাকুর। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। লালু রেলে লেবু লাল চা শুধু বিক্রি উই আম্মা করে। উই আম্মা গান হচ্ছে। লালু লালু হ্যাঁ, লালু নাড়ু। লালু ঝাড়ু ঝাড়ু। ঝাড়ু মারো। লালু লালু রেলে লাল লেবু চা বিক্রি করে। এবার বলো। লালু রেলে লেবু লাল চা বিক্রি করে। ওকে, এটা হয়নি। কাটা কাঁচ কাঁচা কাঠ। কাটা কাঁচ চাকু। হ্যাঁ, কাটা 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 কাটা। ইয়েস। কাঁচ 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 এই যে কাঁচ। চা খা। কাটা কাঁচ। কাটা চাকু। কাটা কাঁচ কাঁচ। এটা কিসে? গ্লাস কাটে, মানে গ্লাস কাটে। কাঁচ 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 কাচ। কাচ ভাঙে। কাঁচ কাটা। আগে কাটা তারপরে কাঁচ। কাচ কাটে। কাচ কাটে। কাটা হ্যাঁ, কাঁচ। আচ্ছা। কাটা কাঁচ। কাচ। হ্যাঁ কাটা কাচ। হ্যাঁ। কাঁচা কাঁচা। তুমি নাচ দেখো। নাচ দেখো। ওকে, হ্যাঁ এটা ছিল হচ্ছে কাটা কাঁচ কাঁচা কাঠ। দেখো তুমি মেরে মেহবুব চলতেছে তোমার। চলো চলো চলো, লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান। চাচায় চা চায় চাচি চা চায়। কিচ্ছু শুনতে পাচ্ছি না। চা চায় চা চাচা চা কাচ কাটা। চা 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 খা। চা 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 টাটা। চা। এই যে চা চা চা। হ্যাঁ। চা। চা চা দুবার। চা খাই। চা 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 খাই। চা 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 খা। চা চাই। চাচা চাচায় চাচি চাচায়। অনেক সাউন্ড, কিচ্ছু বুঝতে পারছি না। ওকে, তুমি আমি তুমি গান দিয়েছো। খোলো 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 খোলো। গান দিয়েছো মেরে মেহবুব মেরে। আমি তো অনেক চিৎকার করে গান আমি তো আমার বলতেছি না। মেয়ে মেহবুবের জন্যই গান আল্লাহ, ছেড়েছি। পুরো মেরে মেরে মেহবুব মেরে সিরিয়াসলি মেহবুব। কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা ছিল খুব সহজ। তোমার সাথে আমিও জোরে জোরে চেঁচাচ্ছিলাম। সেটা হচ্ছে চাচা মানে চাচা চাচায় চাচি চাচায়। এ তো তোমার সাধারণ গলাতেও মানুষ মেলাতে পারবে না। তুমি মেরে মেহবুব গান দিয়ে দিয়ে চা বলছো। চা চাচায় চাচা চাচি চাই। চাচি চাচায়। চাচা চেঁচায় চাচি চেঁচায়। চাচা চা চায়। ওকে আচ্ছা দাঁড়াও। চাচা চা চায় চাচি চেঁচায়। ইয়েস, ওকে ফাইনালি 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 হলো
সো ফাইনালি আমি ওকে শেখাতে পারলাম যে চাচা চাচায় আর চাচি চাচায়। মোটামুটি আমরা দুজনও অনেক চেঁচামেচি করলাম। এবারে চলো আমরা একটু ঈদের মুভির দিকে যাই। আচ্ছা প্রথমে কোন মুভিটা দেখেছো, আর 6টা মুভির মধ্যে কোন মুভিগুলো দেখার লিস্ট রয়েছে? এখনো কোনো মুভি দেখে উঠতে পারিনি, কারণ একটু ব্যস্ততা যাচ্ছে ঈদের সময়, তো বুঝতেই পারছো। তো এখন প্রথমে কোনটা দেখবে? অবশ্যই মানে বরবাদটা তো ডেফিনেটলি এটা ফার্স্ট তালিকায় আছে, তারপরে ডিসাইড করব। আর তারপরে মানে সবগুলো দেখবে নাকি না দেখার তালিকাও আছে? ডিসিশন এখনো নেই নাই। ডিপেন্ডস অন মুড। এক্স্যাক্টলি, ডিপেন্ডস অন মুড, সিচুয়েশন এন্ড টাইমিং অলসো। দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি আমাদের অনেক পারিবারিক ব্যস্ততা, অনেক নিজস্ব কিছু অনেক কাজ। থাকে অ্যাকচুয়ালি, সকাল হওয়ার পর না কখন রাত হয়ে যায় আমার সবচেয়ে ব্যস্ততার ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে বুঝতে পারি না। মানে মানে এটাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ঈদটাই তো আমরা দেশের বাইরে কাটালাম। সো ডেফিনেটলি আমাদের ঈদের দিন আমরা পরিবারকে ছাড়া যখন একটু বাইরে থাকি তখন আমাদের কিন্তু অনেক প্ল্যান থাকে, তাই না? অনেক কিছু থাকে। সো আমার মনে হয় যে সবগুলো মুভি তুমি কম বেশি করে দেখে ফেলবে এবং তোমার রিভিউটাও সবার Try কাছে করবো। অনেক Try মাইনে করবো রাখে। দেখার, যেহেতু চলচ্চিত্র ব্যাপার তো, চলচ্চিত্র যেহেতু আমার ধ্যান জ্ঞান, কাজ করা হচ্ছে এটাও আমার ধ্যান জ্ঞান, বাট ট্রাই করবো। মোস্ট রিসেন্টলি আমি শুনলাম যে মানে অপুর চমৎকার একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। অপু বিশ্বাস আবারও একদম পুরোদমে মুভিতে আসছে এবং সেই পুরনো জুটিকে আমরা নতুন করে আবার দেখতে পাবো। কোনো সম্ভাবনা কি আছে সাকিব অপু এই কি বলবো জুটিকে বলো আমরা তো, আবারও কথারও দেখবো? নকল হয়ে যায়। আমি যে তোমাকে একটা ব্যাখ্যা বলবো, এরকম তো প্রচুর ব্যাখ্যা বিভিন্ন জায়গায় মানে বিচ্ছিন্ন ভাবে দেওয়া হয়েছে প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে, সেই ব্যাখ্যাগুলো না নকল হয়ে যায়। এত বিরক্ত লাগে, যে কোনো কমপ্লিমেন্ট দিতেই না কোনো কিছু ঘিরে ইনসিকিউর লাগে আর বিরক্ত লাগে। মানে এখন জাস্ট লিটারেলি না, মানে বিরক্ত একটা আছে না, বিরক্ত লাগে। মানে কি বলবো, এই যে আমি বললাম কোনো না কোনো জায়গায় সেম ওয়ার্ডটা আবার ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট পাবা। এরকম প্রশ্ন আমাকে হাজারো লোক করেছে যে সাকিব অপুর তো একটা জায়গা আছে গ্রামগঞ্জ থেকে শুরু করে, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয়ে একটা, এই নামটা একটা জুটিবদ্ধ নাম, সাকিব অপু, সাকিব অপু। হ্যাঁ, আর সিনেমাও তো আমরা কম করিনি, প্রায় 72টা সিনেমা করেছি। 72। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমাকে প্রায় প্রশ্ন এরকম ছুড়ে দেওয়া হতো যে আপনাদের সিনেমা দেখবে কিনা। তো ওটাকে আমি ব্যাখ্যা ভেবে দিতাম যে দেখেন, একটা সিনেমা করার জন্য তো আর আমি যথেষ্ট নয়, একটা গল্প দরকার, প্রযোজক দরকার, এবং শাকিব খান এখন যেরকম মানে যে জায়গার হিরো হয়ে গেছেন, সেই জায়গা থেকে তারও অনেক ব্যাপার থাকে, আর অবশ্যই একটা সিনেমার সাথে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা থাকে। সো সবকিছু মিলেই যদি কখনো ব্যাটে বলে হয় তাহলে কাজ করতে পারি। সেম ধরনের উদাহরণ বিভিন্ন জায়গা থেকে আসে, তো এগুলো না হাস্যকর লাগে। এই জন্য মানে মন খুলে কথা বলতে গেলে এখন ধরো আটকে যায়। আগে অপু বিশ্বাসকে কিন্তু দর্শক একটু খোলা মনেই পেত, এখন একটু চুপচাপ না। কি বলবো বলো, মানে মনের কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, দেখে শান্তি নাই, সংসার করে শান্তি নেই, বাচ্চা নিয়ে শান্তি নেই, স্কুলে গিয়ে শান্তি নেই, জামা পরে শান্তি নেই। আমার কোথাও মনে শান্তি হচ্ছে তুমি মানে যেভাবে আমার করে নাম এখন বলছো তাতে করে মানে- শান্তির মা মরে গেছে। আমি মাত্র বলতে নিয়েছি শান্তি, মানে আমার শান্তির মা মরে গেছে, মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে, মানে একটা ছায়া অত্যাচার। এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে কি বলবো, আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয়, মানে শান্তিতে কথা বলতে পারবে না। কারণ কিছু জিনিস আছে আমি যেটা জানি খুব ভালো করে যে সেই জিনিসটা তোমার জানার কথা নয়, কিন্তু সামটাইম তোমার কাছে প্রশ্নটা আসা মাত্র তুমি আমার সিমিলার কথাটা অ্যান্সার দিয়ে দিচ্ছ। এটা হাস্যকর ব্যাপার, অস্বাভাবিকভাবে হাস্যকর ব্যাপার। এই জন্য মানে ইনফরমেশন দিতে ইচ্ছা করে না। সো আই থিংক এই সময়টা তুমি তোমার লাইফ থেকে কাটিয়ে উঠতে পারবে। কখনোই সম্ভব না, ইম্পসিবল, মিশন ইম্পসিবল, কখনোই সম্ভব না। আমরা চেষ্টা এটা করতে কথা পারি। তুমি যেহেতু সিনেমার কথাটা বললে ঘিরে, সেই কথাটা ওই যেটা বলছিলাম যে তোমার বলবো, প্রোডাকশন থেকে যেহেতু আমরা লাল শাড়ি পেয়েছি, নেক্সট প্রোডাকশন নিয়ে প্ল্যান আছে আসলে কিনা? ওনার মতো এত বড় একজন শিল্পী আমার চোখে অবশ্যই, সো ওই জায়গা থেকে এগুলো তো আসলে বললে হয় না, আর এখন ওই বলার জায়গাটাতে উনি নাই। যদি কখনো কোনো সময় হয় তাহলে দর্শক জানতেও পারবে, দেখতেও পারবে। অপেক্ষা করতে হবে সুসময়ের জন্য। দেখা যাক। এখন তোমার প্রোডাকশন থেকে কোনো প্ল্যান চলছে নতুন কোনো মুভি? আপাতত না, কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের কাজের সংখ্যা অনেকটা কমে গেছে সবকিছু মিলে, কারণ আমি একজন চিত্রনায়িকা, আমাকে তো আর বললেই ওইভাবে প্রফেশনালি আমি করতে পারি না। আমার প্রফেশনটা একান্ত যেহেতু অভিনয় করা, মানে অভিনয় শিল্পী আমি, সেই জায়গা থেকে প্রোডাকশনটা আর কিছুদিন পর ইচ্ছে ছিল একটু গুছিয়ে প্রত্যেক বছরে করা, কিন্তু আই থিঙ্ক ওটা এখন গুছিয়ে করতে হবে। ডেফিনেটলি।
খুব ভালো লাগলো অপু, বরাবরের মতো আড্ডা দিয়ে অনেক মজা হলো, খুনসুটি হলো, অনেক ফান হলো ইনফ্যাক্ট। অ্যান্ড অনেক অনেক শুভকামনা ঈদের, থ্যাংক ঈদ ইউ, পরবর্তী যত উৎসব you. রয়েছে, স্পেশাল ডে রয়েছে, সবকিছুর জন্য অ্যান্ড জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সত্যিই ভীষণ ভালো লাগে যে বাংলা টিভি প্রত্যেকটা ঈদের প্রোগ্রামে আমাকে গেস্ট করতেই হয়, এবং বাংলা টিভির যে দর্শকগুলো আছে তাদের সাথেও আমার আসলে ঈদের মত বিনিময়টা হয়। তো এই সুযোগটা আসলে আমি একজন অভিনেত্রী হিসেবে একদমই ছাড়তে চাই না। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই খুশিটা আপনাদের জীবনে সারা জীবন থাকুক এই কামনাই করি। সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড শান্তা, তোমাকেও ঈদ মোবারক। ঈদের সুন্দর সময় কাটুক। অনেক দোয়া তোমার জন্য। আন্টিকে আমার সালাম দিও। অবশ্যই। আর বাবুকে অনেক আদর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন সব আড্ডা আর প্রিয় তারকা নিয়ে তো আমি ঈদের এই সময়টাতে বাংলা টিভির পর্দায় হাজির হয়ে যাই আপনাদের জন্য, যেই ধারাবাহিকতা এবারও রয়েছে। তো আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে, চোখ রাখতে হবে বাংলা টিভির পর্দায়। ঈদ উপলক্ষে স্পেশাল আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদ দেখতে প্রতিদিন একই সময়ে বাংলা টিভিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা।